তিনি যাচ্ছেন চায়নাতে, রাইট? আমার মনে হয় যে ইনি গিয়ে ওখানে একটা চুক্তি করবেন, আর ওই চুক্তিতে হবে কি বাংলাদেশ ডিফেন্স ফোর্সকে কোয়াডের সঙ্গে লড়তে হবে, আমেরিকার সঙ্গে লড়তে হবে। তাই জন্য ইনি গেছেন ওখানে বাংলাদেশে। জানেন, এই যে চাইনিজ সাবমারিন, কক্সবাজারের সাবমারিন, এই যে ফাইটার প্লেন, এই যে ট্যাঙ্ক, এই যে মিসাইল, এই যে রাডার, এটা কার জন্য? 50 বছরে আপনি কোথায়? দর্শক, এবার সত্যি সত্যি বিশাল একটা ঘটনা ঘটতে চলেছে। আগামীকাল 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। লাখ টাকার বাগান খায় 1.5 টাকার ছাগলে। আওয়ামী লীগের কিন্তু এই ছাগলে খায় ফেলছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সেনানিবাসে তার সেনা কর্মকর্তাদের সঙ্গে একটা বৈঠকে দিয়েছেন। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। কেমন হতে চলেছে আজকের এই ভিডিওটি, কতটা গুরুত্বপূর্ণ, সেই সাথে বর্তমান প্রেক্ষাপটের আলোচিত খবর কিন্তু আজকের এই ভিডিওতে হতে চলেছে, যা এটা কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে আজকের এই ভিডিওতে। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। হচ্ছে ইনি যাচ্ছেন চায়নাতে, রাইট? রমজান মাসে 28 তারিখে যখন উনি শি জিনপিং এর সঙ্গে কথা বলবেন, ইফতার হবে, আর উনি ওখানে বলবেন ইউগুর আমাদের যা মুসলিম আছে জিনজিয়াং ব্রাদার্স, এই রমজান মাসে আমি শিওর ওনার কথা উনি বলবেন কি আমিও যেতে চাই। কি বলছেন? ইউনুসের বুকের ধক হবে উইঘুর মুসলিমদের সম্পর্কে বলতে? এই তো করা উচিত। যদি উনি সাচ্চা মুসলমান হন, ইসলামিক স্টেট, উনি যদি ইসলামিক ভ্যালু রিপ্রেজেন্ট করেন, তাহলে শি জিনপিং এর মুখে চোখ দিয়ে উনি কথা বলবেন কি আমি যাচ্ছি ইউগের সঙ্গে কথা বলতে, আমি ওদের সঙ্গে ইফতার করবো, ওদেরকে ডাকুন, আমি ওখানে যেতে চাই। আছে ক্ষমতা না? আপনি একটা দালাল হিসাবে আপনি যাচ্ছেন, আপনি পুরো বাংলাদেশকে ওখানে বিক্রি করতে যাচ্ছেন, ওটা আমি আপনাকে বলে দিচ্ছি, রাইট? সব প্রথমে আপনাকে একটা আমি বলে দিচ্ছি, এটা অনেকগুলো মিথ, অনেকগুলো ঘটনা, অনেকগুলো রটনা বানানো হয়েছে বাংলাদেশের মধ্যে। ওর মধ্যে কি আছে জানেন? ওর মধ্যে প্রথমটা জিনিস আছে কি আমাদের কাছে স্ট্র্যাটেজি। আমি এখানে একটা প্রশ্ন, যেরকম আপনাকে বললাম যে মোহাম্মদ ইউনুসের ধক হবে কি উইঘুর মুসলিমদের নিয়ে প্রশ্ন করার, কিন্তু এই যে চীনের সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছে বাংলাদেশ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে, বাংলাদেশের মুসলমানদের পরিস্থিতি ওই উইঘুর মুসলিমদের মতো হবে না তো? ওর থেকে খারাপ হবে। ইনি বিক্রি করতে যাচ্ছেন, এনার বাংলাদেশ পরিবার প্রবলেম নিয়ে কোনো কিছু নেওয়া দেওয়া নাই। ইনি একটা বিজনেসম্যান, আপনি তো দেখছেন, উনি হাঁটতে পারছেন না, উনি কিছু ভাবতে পারছেন না, উনি ডিপ্রেসড লোক, উনি কাঁদছেন, উনি বলছেন আমি বেরোতে চাই। ওনাকে ধরে রেখে দেওয়া হয়েছে ওখানে, কেন যে অনেক লোকের বিজনেস চলছে তো ওখানে, ওরা বিজনেস করে ওরা বড় বড় বাড়ি বানাবে আপনার আমেরিকায়, ওরা বড় বাড়ি বানাবে ইংল্যান্ডে, ওরা অনেক লোক চারদিকে ওরা বিজনেস করবে। ইনি মুখোশ, এনাকে কিছু পয়সা দেওয়া হবে, কমিশন নিতে গেছেন ওখানে। উনি ইউগের জন্য যাননি, উনি জিনজিয়াংয়ে কি হচ্ছে এর কোনো কথাই নেই। রোহিঙ্গা কথা তুলবে কি? রোহিঙ্গা কথা তো ওদের একটা চুক্তি আছে চায়নার সঙ্গে কি আমি চায়না আর বাংলাদেশ মিলিয়ে আমরা রোহিঙ্গাকে ওদের মায়ানমারে পাঠাবো। ইনি কি বলবেন? ইনি কি বলবেন? আমার মনে হয় না ইনি বলবেন, রাইট? তো ইনি একটা যা জিনিস করতে যাচ্ছেন, আমার মনে হয় যে ইনি এখন মাল্টিপোলার ওয়ার্ল্ড নয়। আপনাকে সবাই বলে দিন, এই যে বিশ্বে যে জিও স্ট্র্যাটেজিক আছে, অনেকবার কথা হয়েছে কি জিও এটা মাল্টিপোলার ওয়ার্ল্ড, এখানে নয়। এখানে আছে আদার আপনি চায়নার সঙ্গে আছেন বা চায়না আগেনস্টে আছেন। আমার মনে হয় যে ইনি গিয়ে ওখানে একটা চুক্তি করবেন, আর ওই চুক্তিতে হবে কি বাংলাদেশ ডিফেন্স ফোর্সকে কোয়াডের সঙ্গে লড়তে হবে, আমেরিকার সঙ্গে লড়তে হবে। তাই জন্য ইনি গেছেন ওখানে বাংলাদেশে। জানেন, এই যে চাইনিজ সাবমারিন, কক্সবাজারের সাবমারিন, এই যে ফাইটার প্লেন, এই যে ট্যাঙ্ক, এই যে মিসাইল, এই যে রাডার, এটা কার জন্য? 50 বছরে আপনি কোথায় কার সঙ্গে আপনি যুদ্ধ করেছেন আপনি বলেন তো? আপনার কোন জায়গায়? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি আপনার এতে। আগামীকাল 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম, তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী। আশা করছি দ্রুততম সময়ে দেশে নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি 13% বেড়েছে। জানুয়ারিতে 7% কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস, প্রত্যাবাসন আইনসহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ শুরু করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে। বিশ্ববিখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন।
ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ, এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক বৈঠকে। আপনাদের মনে আছে বিশ্বের সরকার প্রধানরা কীভাবে আমাদের সঙ্গে আগ্রহ নিয়ে দেখা করতে এগিয়ে এসছে। তারপর থেকে যে কোনো সম্মেলনে গিয়েছি, দেখেছি আন্তর্জাতিক নেতৃবৃন্দের আগ্রহ কীভাবে ক্রমেই বেড়ে চলেছে। জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের ডাভোসে গিয়েছিলাম। এই সম্মেলনে 47টি পৃথক ইভেন্টে আমার অংশগ্রহণ করতে হয়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধান, মন্ত্রী, বিশ্ব বাণিজ্যের নায়করা, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে। তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন। আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে। আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি। তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে আমরা আসিয়ানের সদস্য হিসেবে যোগদান করার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছি। এই বছরের শুরু থেকেই মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। তিনি আমাদের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন, আমাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি। মালয়েশিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়েছে। আমাদের দেশ থেকে শ্রমিক নিয়ে যাবার ব্যাপারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল সবগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে তারা কাজ করছে। আগামীকাল 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। লাখ টাকার বাগান খায় 1.5 টাকার ছাগলে। আওয়ামী লীগের কিন্তু এই ছাগলে খায় ফেলছে। খেয়াল থাকার কথা যে সরকার পতনের আগে ঘন ঘন দেখা যেত যুবলীগ ছাত্রলীগের নেতারা প্রাইভেট কার নিয়ে বিভিন্ন জায়গাতে ছাগল অপহরণ করতো। খেয়াল আছে তো, তাই না? ঘটনা কিন্তু এখানে সত্য। আবার ইফাদের যে 12 লাখ টাকার ছাগল, না জানি 5 লাখ টাকার ছাগল, ওই ছাগল কাণ্ডের পর পুরো বাংলাদেশ আউড়াই গেছিল। ওই ছাগল কোথায় আছে? জাদুঘরে কিনা আমি জানি না, সংরক্ষণ করে রাখা উচিত। তবে বিএনপির ওই যে 1.5 টাকার ছাগল নামক যে কর্মীরা আছেন, এরা কিন্তু শিক্ষা নেয় নাই। তারা ভাবতেছে আওয়ামী লীগ চলে গেছে, মাঠ আমার, যা খুশি করবো। কিন্তু করতে করতে এমন এক ঘটনাই কইরা বসছে যে এই ঘটনাগুলো নিয়ে আমরা কথা না বললেই না। কপালে অনেক শনি আসবে। শনি কারে বলে কত প্রকার কি কি। আপনি ভাবতেছেন যে মানে এখন যা খুশি করবো, কেউ কিচ্ছু বলবে না। না ভাই, খিল যখন পড়বে একটাও মাটিত পড়বে না। আওয়ামী লীগের অনেকগুলো মাটিত পড়ছে, কিন্তু আপনাদের গুলো মাটিত পড়বে না। কত বড় দুঃসাহস, একজন সেনা সদস্যকে অপহরণ করে ফেলছে, ভাবা যায়? তাও একটা টেন্ডারবাজি নিয়ে। বরিশালের ঘটনা, বালু মহল ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে একজন সেনা সদস্যকে অপহরণের পর আটক রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের 20 জন নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় অলরেডি মামলা হয়েছে এবং এই মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 3 নেতাকর্মীকে অলরেডি গ্রেপ্তার করেছে পুলিশ। 25 মার্চ বিকেলে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেছেন চাঁদপুরের মত্তব থানার বাসিন্দা এবং ওই সেনা সদস্যের চাচা আব্দুল মতিন কাজী। সূত্র বলছে, সোমবার দুপুরে চাচা আব্দুল মতিন কাজীর সঙ্গে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে ওই সেনা সদস্য বালুমহল ইজারার টেন্ডার জমা দিতে গেলে তাকে অপহরণ করেন বিএনপির নেতাকর্মীরা। আর এই ঘটনায় সোমবার রাতে নগরীর রিচমার্ট আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ এবং সেনাবাহিনী। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। তখন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব, বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সহ 3 জনকে আটক করে পুলিশে তুলে দেয় সেনাবাহিনী। এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় 12 জনের নাম উল্লেখ করা হয়েছে, 8 জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে। ওসি বলছেন যে নগরীর লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিসি ভবনে রিচমার্ট হোটেল থেকে আটক 3 জনকে মঙ্গলবার থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী, আর বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন। মানে একটু তো বুঝা শুনে খাইতে হয়, তাই না? খাবেন, ওই যে একজন বিএনপির নেতা বলছেন, আস্তে আস্তে খান, বেশি তাড়াতাড়ি খাইলে গলা আটকে যাবে। পরিবর্তিত একটা বাংলাদেশ কিন্তু এখন হয়েছে। আজকে দেখছি এক ট্রান্সফরমার চুরি করাতে বিএনপির কতজন নেতাকর্মী আটক। এই হারে যদি খাওয়া শুরু করে দেন, ক্ষমতা তো এখন আসেন নাই,
অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে। জনাব তারেক রহমান প্রতিদিন কি বলে দেখেন না আপনারা? বোঝেন নাকি বোঝেন না? বোঝে না। এই 1.5 টাকার ছাগলগুলা প্রত্যেকটা দলরে খায়। জাতীয় নাগরিক পার্টিতেও 1.5 টাকার ছাগল না, ওইখানে 20 টাকার ছাগল দেখা দিচ্ছে অলরেডি, এত তাড়াতাড়ি। আগামীর বাংলাদেশে লুটপাট, চাঁদাবাজি এগুলা কিন্তু বড় একটা ইফেক্ট পড়বে, মনে রাখেন। পুলিশ দিয়ে আপনি সামলাই ফেলবেন, থানায় গেলে মামলা হবে না, হ্যালো অমুক আমার লোক, এই দিন বাংলাদেশে কিন্তু শেষ হয়ে আসছে। আর এই দিন যদি কোন রাজনৈতিক সরকার আবার ফিরে আনে, আওয়ামী লীগের বিপুল মানে বিরোধী দল আওয়ামী লীগ যে কি জিনিস, এটা যারা 15-17 বছর আগে রাজপথে রাজনীতি দেখছেন তারা হয়তো জানেন, অনেকে জানেন না। আর সাথে যোগ হবে জাতীয় নাগরিক পার্টি। আপনি লুটপাট করবেন, অন্যায় করবেন, চাঁদাবাজি করবেন, দলের ভাবমূর্তি নষ্ট করবেন, দল আপনারা ছাড় দিবে না। তারেক রহমান কি বলে যে লুটপাটকারী, চাঁদাবাজি কতিপয় যারা করে দলের ভাবমূর্তি নষ্ট করছে জনগণের সামনে, এদের বেলা বিএনপি কিন্তু দলীয় ভাবে কোনো ব্যাকআপ আপনাকে দিবে না, লোকালি বাইর খেবেন। জনগণ এখন কথা বলতে শিখছে, ধোলাই দিয়ে মাইরা ফেলবে। সেনাবাহিনীর সদস্যকে অপহরণ করে ফেলছেন, সাহসের লেভেলটা কোথায়? দেখা যাক বিএনপিটা নিয়ে। আমি গত রাতে যে কন্টেন্টটা বানিয়েছিলাম, তারপর আজকের জন্য আমি সম্ভাব্য যে দুটো বিষয়কে মানে আজকে রেকর্ডিং করার আগ মুহূর্তে আমি দেখছি, সেই দুটো বিষয় হলো দুটো ভাষণ। একটা ভাষণ সোমবার দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সেনানিবাসে তার সেনা কর্মকর্তাদের সঙ্গে একটা বৈঠকে দিয়েছেন, যেটাকে ওনারা বলেন ওনাদের ভাষায় অফিসার্স অ্যাড্রেস। সেটা সেনা প্রাঙ্গণে দিয়েছেন উনি, এবং একই সঙ্গে ঢাকার বাইরে যে সমস্ত সেনা কর্মকর্তারা আছেন তারা সেটার সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন। আর দ্বিতীয় যে ভাষণটা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম সেটা হলো আজ রাতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভাষণ দিয়েছেন। আমি দুটো ভাষণ নিয়ে কথা বলার পর খুবই আগ্রহ, কারণ দুটো ভাষণই আমার কাছে খুবই অর্থপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। আমি মনে করি এই দুটো নিয়েই কথা বলা উচিত। তো আমি বিষয় নির্বাচন করতে গিয়ে দেখলাম যে দুটো যেহেতু করা যাবে না একদিনে, তো অনেক সময় লাগবে, আপনাদের ধৈর্যের ব্যাপার আছে, একদিনে দুটো করাও যাবে না, আমিও হয়তো পারবো না। কারণ আপনারা জানেন আমি সাধারণত দিনে একটা বড় যে দুটো আইটেম করি আর কি, একটাই করি, আরেকটা যেটা হয় ইন্টারভিউর মতো হয়। আমার আরেকটা চ্যানেল আছে অন্য মঞ্চ, সেখানে ইন্টারভিউটা যায়। তো আমি এই দুটো ভাষণ নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো সেনাপ্রধানের বক্তব্যটা নিয়ে, কারণ এটা আগের দিনের ঘটনা। আর প্রধান উপদেষ্টার ভাষণটা নিয়ে আমি কালকে সকালে একটা আইটেম করবো, আশা করি আপনারা দেখবেন। তো আমি সেনাপ্রধানের ভাষণটা নিয়ে আমি যখন করতে গেলাম, আমি নিজে ওখানে ছিলাম না, আমাদের সাংবাদিকরা কেউই ছিলেন না, ওনাদের ভাষণ। কিন্তু ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে অনেকের সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোর আলোকে ওনার কিছু কিছু নির্বাচিত কথা নিয়ে অনেক পত্রিকায় অনেক ধরনের রিপোর্ট করেছে। এটা তো কোনো লিখিত ভাষণ ছিল না, এবং অনেক পত্রিকার রিপোর্টে আমি দেখলাম সবাই বলেছে যে তারা সেখানে উপস্থিত একাধিক সূত্রের বরাত দিয়ে তারা রিপোর্টটা করেছে, এবং আমি প্রায় সবগুলি পড়েছি। যতগুলি পড়েছি, খুব ইন্টারেস্টিং একটা তথ্য আমি বলছি, যতগুলি আমি পড়েছি তার মধ্যে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, যেটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো, সেটা কোনো কনভেনশনাল মিডিয়া নয়, একটা সোশ্যাল মিডিয়ার একটা লেখা আমি আপনাদের পড়ে শোনাবো। এবং সেই সোশ্যাল মিডিয়াটা তার এখানে খুবই জনপ্রিয় এই মুহূর্তে ইউটিউবের যিনি কথা বলেন, ইউটিউবের ক্ষেত্রে আমি দেখি যে পলিটিক্যাল অ্যানালাইসিস যিনি করেন, খুব আলোচিত ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্রে থাকেন জনাব ইলিয়াস হোসাইন। উনি একজন সেনা কর্মকর্তার লেখা ওনার ইউটিউব পেজে দিয়েছেন, সেটা আমি দেখেছি এবং আমি সবগুলোর সঙ্গে মিলিয়ে পড়েছি, এবং আমি নির্দ্বিধায় বলতে পারি ওনার এখানে যেটা ছাপা হয়েছে দিস ইজ বেস্ট আমার বিবেচনায়। তো আমি সেটা নিয়ে আলোচনা করবো। আমি প্রথমে ইলিয়াস হোসেনকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি একটা অসাধারণ কাজ করেছেন, কারণ গত কয়েকদিন ধরে সেনা কর্মকর্তাদের মধ্যে অথবা সেনা প্রধানকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, একটা আমি বলবো অপচেষ্টা আমি দেখেছিলাম। তার বিপরীতে ওনার এই কাজটা আমার খুবই পছন্দ হয়েছে যে উনি একজন, ওটা কিন্তু ওনার কিছু না, উনি খালি আমার যত ধারণা শেষে একটা লাইন উনি একটা মন্তব্য করেছেন, মন্তব্যটা আপনাদেরকে পড়ে শোনাবো। কিন্তু উনি একজন সেনা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী তার লেখা, সম্ভবত সেনা কর্মকর্তাই লেখা, ওটা ক্লিয়ার করেন নাই। আমি এই সেনা কর্মকর্তা যে লেখাটা, এই লেখাটা আমি আপনাদের একটু বিশ্লেষণ করতে চাই। এই সেনা কর্মকর্তা এখানে পয়েন্ট করে লিখেছেন, 1, 2, 3 করে পয়েন্ট করেছেন, এবং উনি এখানে পুরো 12টা পয়েন্ট দিয়েছেন, 12টা পয়েন্ট লিখেছেন। আমি সবগুলো আপনাদের বলতে পারবো না, কারণ অনেক বড়, এটা অনেক বড়, প্রায় 900 ওয়ার্ডের মতো, এত বড় দুপুরে শোনানো যাবে না, সময় নেই। আমি কয়েকটা জায়গায় খেলি পড়ি আপনাকে। এক জায়গায় উনি লিখেছেন যে চিফ তাদেরকে কি বললেন, চিফ মানে সেনাপ্রধান, চিফ বললেন যে কোনো প্রকার প্রভোকেশনে রিয়েক্ট করো না, আমার সৈনিকদেরও বলবে এই কথা, প্রজ্ঞা দিয়ে কাজ করো, দেশ ও জাতি আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে, আর সেটা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এটুকু চিফের কথা কোট করার পরে যিনি লিখেছেন, সেই লেখক সেনা কর্মকর্তা, উনি লিখেছেন আমি জানি না এত সহনশীলতা উনি কোথা থেকে পান,
খুব ইন্টারেস্টিং কথা, গত কয়েকদিন ধরে যে ধরনের প্রভোকেশন চলছিল এবং সেনা কর্মকর্তাকে নাম ধরে তুচ্ছ, সেনাপ্রধানকে নাম ধরে তুচ্ছ তাচ্ছিল্য করে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছিল, তার বিপরীতে উনি সবাইকে বলছেন যে তোমরা কোনো ধরনের এই ধরনের প্রভোকেশনে রিয়েক্ট করো না। আমাদের কাছে দেশ ও জাতি অনেক কিছু প্রত্যাশা করে, সেটা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। ভাবুন, আমরা কিন্তু অনেক সময় ভাবি যে সেনাবাহিনীকে গালি দিয়ে একটা কথা বললাম তো তারা বোধহয় খেপে যেয়ে কিছু একটা করবে, কিন্তু উনি কিন্তু নিজে ঠান্ডা আছেন এবং অন্য সবাইকে ঠান্ডা থাকতে বলছেন এবং সবাইকে স্মরণ করে দিচ্ছেন যে আমাদের উপর জাতির একটা দায়িত্ব আছে, জাতি আমাদের কাছে কিছু প্রত্যাশা করে, সেই প্রত্যাশাগুলো আমাদের পূরণ করতে হবে। দেখুন, আরেকটা উনি বলেছেন, অস্থিতিশীল কোনো পরিস্থিতি দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আমাদের মনে রাখতে হবে গণতন্ত্রই আমাদের শেষ ভরসা, আর এই গণতন্ত্রে যিনি নেতা নির্বাচিত হবেন তিনি এই দেশের জন্যই কাজ করবেন। আমাদের সবাইকে দল, মত, ধর্ম, বর্ণ ও পেশা ভেদে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক ওনার এই বক্তব্যের পরে আবার ওই সেনা কর্মকর্তা যিনি লিখেছেন তিনি আবার মন্তব্য করেছেন যে আমি ভেবে অবাক হই বাইরে সবাই ওনাকে কি ভাবেন আর উনি আসলে কি, বাইরে কি ভাবেন সবাই। অনেকেই কিন্তু গত 2-3 দিন ধরে অনেকেই কিন্তু এই ধরনের একটা বলাবলি করেছিল, একটা গুজব চারদিকে ছড়িয়ে পড়ছিল যে সেনাবাহিনীকে কোনো কিছু বিদ্রোহ করবে কিনা, অথবা কোনো জরুরি অবস্থা ঘোষণা করা হবে কিনা, অথবা কু হবে কিনা, এই ধরনের কথা কিন্তু বলাবলি হচ্ছিল। সে এই বলাবলি হচ্ছিল কেন? সে ধরনের বাস্তবতা, সে ধরনের প্রভোকেশন চারদিকে কিন্তু হচ্ছিল, কিন্তু উনি কি বলছেন যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না এবং গণতান্ত্রিকভাবে যারা নির্বাচিত হবেন তাদের জন্য সঙ্গে কাজ করে আমাদের কাজ। এই জিনিসটা কি? এই যে ধীর স্থির ভাবে উনি দেশটাকে একটা অস্থিতিশীলতার দিকে যাওয়ার ক্ষেত্রে একটা বাধা তৈরি করছেন, এটি হলো বিষয়। যে কারণে উনি বলছেন যে আমি ভেবে অবাক হই বাইরে সবাই ওনাকে নিয়ে কি ভাবেন আর উনি আসলে কি। এবং তারপর উনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করেছেন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, এগুলো অনেক করেছেন। তারপরে উনি শেষ দিকে দেখুন ওই সেনা কর্মকর্তা আবার লিখছেন যে সত্যি বলতে আমি ব্যক্তিগতভাবে সেনাপ্রধানের ধৈর্য দেখে অবাক হই, এত প্রোপাগান্ডা আর এত গুজবের মধ্যেও তিনি এতটা ঠান্ডা থাকেন কিভাবে, এটা বলছেন কিন্তু। এবং সেখানে সেনা কর্মকর্তা সেনাপ্রধানের আরেকটা বাক্য আমি আপনাদের কোট করে শোনাচ্ছি। তিনি বলেছেন ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, প্রোপাগান্ডা আর গুজব হতেই থাকবে, তোমরা ইউনাইটেড থেকো, মনে সংশয়, অনুমান, সন্দেহ রেখো না, যদি কোনো কিছু নিয়ে সংশয় হয় কমান্ডের কাছে ক্লারিফিকেশন চাইবে। মানে তার এই সমস্ত বক্তব্যগুলো আপনারা ভেবে দেখুন একবার আমরা কি ভাবি আর কি হচ্ছে। তো আমি মনে করি যে সেনাপ্রধান পুরো বিষয়টাকে খুবই প্রফেশনালি হ্যান্ডেল করেছেন এবং যত ধরনের অনেকের মধ্যে একটা ধারণা ছিল, আমি অনেকে এরকম বলতে শুনেছি যারা বাইরে থাকেন, অনেকে এই ধরনের সন্দেহ করছিলেন যে তাহলে কি আবার এই সেনাপ্রধানের মাধ্যমে সেনাপ্রধান উত্তেজিত হয়ে যাচ্ছেন কিনা, সেনাপ্রধানকে এরকম গালাগালি করা হচ্ছে, উনি কি খেপে যাবেন কিনা। কিন্তু দেখুন কি কুল ব্রেন, কি কুল হেডেড ওনার ডিসিশনগুলো। আমি ওনার যে কথা বলে শেষ করছি, উনি বলেছেন যে আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, আল্লাহ যে কোনো সংকটে ধৈর্য ধারণ করে কাজ করে যেতে বলেছেন, আমি চাই তোমরা তাই করবে, নিশ্চয়ই আল্লাহ আমাদের দেখবেন। আমি জানি অনেকেই সীমা অতিক্রম করে সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ করছে, আমরা সেগুলোকে প্রফেশনালি ডিল করব। মানে যারা সীমা অতিক্রম করে সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ করছেন এটা উনি জানেন, কিন্তু সেটা নিয়ে উনি ক্ষিপ্ত হচ্ছেন না, বলছেন আমরা সেটাকে প্রফেশনালি ডিল করব। দেখুন এই যে বিষয়টা না, আমি মনে করি আমার ধারণা যে এরকম সেনাপ্রধান এবং এরকম সেনাবাহিনীর যে আচরণ করে এটা যদি থাকে এটা আমাদের জন্য আমি মনে করি অনেক ভালো। দেখুন শেষে উনি অনেক কিছু কথা বলেছেন, কিন্তু যিনি লিখেছেন এই লেখাটা তিনি লিখেছেন যে সেনা কর্মকর্তা, তিনি এক জায়গায় উনি কিভাবে শেষ করেছেন সেটাই পড়ে শোনাচ্ছি। উনি শেষ করেছেন এভাবে যে এসব লিখতে লিখতে ইউনিফর্মটা রেডি করে নিয়েছি, আবার কাজে যেতে হবে, দেশ ও জাতির জন্য এখনো অনেক কিছু করার বাকি। শুধু সেনাপ্রধানকে কিছু কথা বলতে চাই, স্যার আপনার কথায় আবার পুরো উদ্যমে কাজে নামছি। পরিবারের সাথে আজও ইফতার বা সেহরি কোনোটাই করা হবে না, আক্ষেপ নাই। আমরা বিশ্বাস করি এই সেনাবাহিনী ও সকল সেনা সদস্যদের সম্মান যাতে সমুন্নত থাকে, আপনি তার জন্য কাজ করে যাবেন। আমরা চাই আপনি সেনাবাহিনীকে সেইভাবে লিড করবেন যাতে এই দেশ ও জাতি আমাদের শ্রদ্ধা ভরে স্মরণ রাখে। দেখুন এখানে একটা কথা আমি বলছি আপনাকে, উনি লিখেছেন যে আমরা আপনার কথায় আবার পুরো উদ্যমে কাজে নামছি। পুরো উদ্যম কেন? অর্থ হলো ওনারা উদ্যম আসলে হারিয়ে ফেলেছিলেন। কিছু কিছু প্রচারণা, কিছু কিছু গুজব এমনভাবে ছড়ানো হয়েছিল যে সেনাবাহিনীর মনোবলে একটু চির ধরেছিল, হয়তোবা সেই চিরটা এখন দূরীভূত হয়েছে। এবং এই নাম প্রকাশ অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা যিনি লিখেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি জানি না উনিকে জানার দরকার নেই, আমি সব অ্যাজ এ হোল সব মিলিয়ে আমি বিচার করতে চাই। আমি মনে করি এই ধরনের চিন্তা পুরো সেনাবাহিনী করছেন। আমরা দেখুন আমরা এই সেনাবাহিনীকে গত যে আমাদের যে অগাস্ট বিপ্লব হয়েছিল, অগাস্টে যে 5 অগাস্ট যে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছিল, আমরা এই সেনাবাহিনীকে আমাদের জনগণের পাশে পেয়েছি। আমরা সবসময় চাই সেনাবাহিনী জনগণের পাশেই থাকবে এবং এই কথাগুলোর থেকে আমার এটাও মনে হচ্ছে তারা জনগণের পাশে আছে এবং তারাও একটা
সুষ্ঠু অবাধ নির্বাচন চাচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হবেন তাদেরকে দেশ চালানোর ক্ষেত্রে এই সেনাবাহিনী সহায়তা করতে চাচ্ছে। কাজে যারা অন্যভাবে স্বপ্ন দেখছিলেন অন্য কিছু হয়ে যাবে, ওই একটা কথা আছে না যে ওলট পালট করে দে মা লুটে পটে খাই, সেটা মনে হয় হচ্ছে না এবার। এবং সব শেষে যে বাক্যটা আমি পড়বো, আমার ধারণা এই বাক্যটা ইলিয়াস হোসাইন লিখেছেন। উনি কি লিখেছেন? উনি লিখেছেন, সুতরাং আওয়ামী লীগ আপাতত আপার সাথে বসে ডাইল খান গিয়ে। মানে ওনার যে ভঙ্গিটা একটু তীর্যক ভঙ্গিতে লিখেছেন, আমার ধারণা এটা ওনারই লেখা, যদি উনি এটা বলেন না কিছু। আমি ইলিয়াস হোসেনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি একটা ওই অনুষ্ঠানের, ওই বৈঠকের, ওই আলোচনা, সেনাপ্রধানের বক্তব্যকে একজন সেনা কর্মকর্তার মুখ দিয়ে যেভাবে আপনি উপস্থাপন করেছেন, আমি মনে করি বাংলাদেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি যারা সৃষ্টি করতে চেয়েছিল, যারা সেই প্রত্যাশা নিয়ে অনেক দূর অগ্রসর হচ্ছিল এবং নিজেরা একজনের স্বপ্ন দেখছিল দুঃস্বপ্নে, সেই স্বপ্নকে আমার হয় এই কথাগুলো দুঃস্বপ্নে পরিণত করে দেবে। প্রিয় দর্শক, আমরা কি চাই আসলে? আমরা কিন্তু দেশটাকে বিভক্ত করতে চাই না, আমরা দেশটাতে মারামারি কাটাকাটি চাই না, আমরা একটা শান্ত দেশ চাই, আমরা একটা গতিশীল এবং গণমুখী নেতৃত্ব চাই আমাদের মাথায়। আমরা এরকম কিছু একটা চাই। বিরোধ থাকবে, মতবিরোধ থাকবে, সেই পরস্পরের বিরুদ্ধে মতবিরোধ নিয়েই আমরা অগ্রসর হব, কিন্তু আমরা দেশটাকে অস্থির করে তুলব না। দেশটাকে সুস্থির রেখেই, সেই মতবিরোধকে মাথায় রেখেই আমরা দেশটাকে সামনের দিকে অগ্রসর করব। প্রিয় দর্শক, আমি মনে করি সেই লক্ষ্যের ক্ষেত্রে সেনাপ্রধানের বক্তব্য, একজন সেনা কর্মকর্তার লিখিত বক্তব্য এবং ইলিয়াস হোসেনের পেজে সেই বক্তব্যটা প্রকাশিত হওয়া আমি মনে করি ইতিবাচক। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।